এবং রাজ্য সরকার এটাই তো চাচ্ছে যে যত পিছিয়ে যাবে পরীক্ষা, যত নিয়োগ পিছিয়ে যাবে, তত রাজ্য সরকারের ভালো। টাকা বেঁচে যাবে, টাকাগুলো এদিক ওদিক দান ধ্যানে ব্যয় করতে পারে। তাদের অ্যাডভোকেটকে দিয়ে বিচারপতির কাছে গিয়ে তারপর সওয়াল করা। কিন্তু তাই বলে এই নয় যে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার বয়স বেড়েছে, বুকে পেসমেকার, তাকে চায়ের কাপ ছোঁড়া এবং জলের বোতল ছোঁড়া এবং সেটা 144 ধারা জারি, সেখানে মানে এটাকে প্রকৃতপক্ষে হচ্ছে কি আই ওয়াশ আর কি, যে দেখো তোমাদের জন্য কিন্তু আমি সুপ্রিম কোর্টে গেছি, লড়ছি, তোমাদের জন্য লড়ছি, সুপ্রিম কোর্টে যাচ্ছি, লড়ছি, সুতরাং তোমাদের জন্য লড়ে এসেছি। আমার প্রশ্ন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমার প্রশ্ন যে অযোগ্যদের কাছে 12% সুদে টাকাটা ফেরত নিচ্ছেন না কেন? স্যার, সুপার নিউমেরিক পোস্ট যেটা নিয়ে এত বিতর্ক মন্ত্রিসভাতে থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সেই সুপার নিউমেরিক পোস্টে রাজ্যের যে আবেদন সেটা খারিজ করে দিল হাইকোর্ট, কি বলবেন? দেখুন, যে আমার একটি প্রশ্ন এখানে একটা, যে যখন কোনো কমিশন মানে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দিল, তিনি আগে থাকতে শূন্যপদ আসে বলেই চেয়ারম্যান কিন্তু বিজ্ঞপ্তি দেয় শূন্যপদ হিসেব করে। সেখানে এরা কর্মশিক্ষা শারীরশিক্ষা হচ্ছে আপার প্রাইমারি 6 to 8, সেখানে সোশ্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজের কতগুলো শূন্যপদ দিয়ে দেওয়া হয়েছে এবং এই যে কর্মশিক্ষা শারীরশিক্ষার কত শূন্যপদ দিয়ে দেওয়া হয়েছিল, তাহলে সেই শূন্যপদগুলো গেল কোথায়? তার মানে পিছন থেকে কেউ সেই শূন্যপদে প্রবেশ করেছে। তারপরে কিছু যোগ্যদের কি করবে? যোগ্যরা এবার আন্দোলন শুরু করেছে, তাই এদের জন্য করলো সুপারনিউমারি পোস্ট। সুতরাং নিয়ম অনুযায়ী কিন্তু বেআইনিভাবে এই সুপারনিউমারি পোস্টটা তৈরি করা হয়েছে, যদিও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ঠিক আছে সেটা করতেই পারে, সেই জন্য করেছে। কিন্তু প্রকৃতপক্ষে এই সুপারনিউমারির পোস্টটা আবার গোলযোগ দেখা দিয়েছে, সেটা রাজ্য সরকারের জন্যে। রাজ্য সরকার নিজেই জানে না যে এই সুপারনিউমারি পোস্টের উপরে কর্মশিক্ষা শারীরশিক্ষার স্টে উঠেছে কি ওঠেনি, তার ফলে আবার তার উপরে স্টে হয়েছে। যে সুতরাং এবং রাজ্য সরকার এটাই তো চাচ্ছে যে যত পিছিয়ে যাবে পরীক্ষা, যত নিয়োগ পিছিয়ে যাবে, তত রাজ্য সরকারের ভালো। টাকা বেঁচে যাবে, টাকাগুলো এদিক ওদিক দান ধ্যানে ব্যয় করতে পারবে। কিন্তু প্র্যাকটিক্যালি সুপারনিউমারি নিয়ে সরকারের মূর্তি কিন্তু স্বচ্ছতার পরিচয় দেয়নি এবং দেবেও না। কিন্তু এই যে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিভাগ, তাদেরকে পুরোপুরি আলাদা করে দেওয়া হলো এবং হাইকোর্টে তারা আইনজীবীদের উপর রীতিমতন আক্রমণ করেছিল, 4 ঘন্টা আটক করে রেখেছিল। তাদের এই একটাই দাবি ছিল সুপার নিউমেরিক পোস্টে যেন তাদের চাকরিটা বহাল থাকে। হ্যাঁ, সেটা জন্যে যেটা নিয়ম, তাদের অ্যাডভোকেটকে দিয়ে ওই বিচারপতির কাছে গিয়ে তারপর সওয়াল করা। কিন্তু তাই বলে এই নয় যে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার বয়স বেড়েছে, বুকে পেসমেকার, তাকে চায়ের কাপ ছোঁড়া এবং জলের বোতল ছোঁড়া এবং সেটা 144 ধারা জারি, সেখানে পুলিশের সামনে কিভাবে তারা কার মদতে সেখানে তারা এই রাহাজানি শুরু করেছিল, কার মদতে? সুতরাং রাজ্য সরকারের মদত ছাড়া তার ওর ভিতরে প্রবেশ করে কি করে? এবং মুখ্যমন্ত্রী তো সবসময় বলেন যে আমি কোর্টে আছি, আমি অ্যাডভোকেট, আমি কোর্টে যাই। তা উনি কোর্টে যাক না, আপনাকে কোর্টে যেতে কে বারণ করেছে? আপনি কোর্টে যান, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে লড়ুন। আরে এরকম জঙ্গি আক্রমণ কেন, জঙ্গি মনোভাব কেন? এই যে সুপারনিউমার পদে কর্মশিক্ষা শারীরশিক্ষার এদের বলছি, আমিও তো শিক্ষক, আরও তো শিক্ষক আছে, শিক্ষকদের মধ্যে শিক্ষকোচিত মনোভাব নেই এদের। এরা বিচারপতিকে গালাগাল দিচ্ছে, তাহলে এরা শিক্ষক? এদের কাছ থেকে মানুষ কি শিখবে? এরা স্কুলে গেলে এরা সবাই চিনে নিয়েছে এদের, যে এরা কোনোদিন ভালোভাবে ছাত্রছাত্রীরা মেনে নেবে না। এদের বাড়ির লোকজন, আশেপাশের লোকজন এগুলো দেখছে না, এদের মধ্যে কোনো শিক্ষকোচিত মনোভাব, নম্রতা, ভদ্রতা, একজন শিক্ষক মশাই, একজন মাস্টার মশাই, দিদিমণির সবচেয়ে বড় গুণাবলী নম্রতার ভদ্রতা, সেই মুখোশ এদের মধ্যে খুলে গেছে। সুতরাং আর তার উপরে তো আবার ফের কোর্টের এবারে কেস খেয়ে উঠেছে, আরেকটা কেস খেয়েছে, এদের নামে তো রুল জারি হয়ে গেছে। সুতরাং একবার রুল জারি হয়ে গেলে, একবার জেলে প্রবেশ করলে 2-3 দিন 48 ঘন্টা থাকলে তার আর কিন্তু সে আর কিন্তু চাকরি পাবে না, নিয়ম। স্যার, অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম এই যে সুপ্রিম কোর্টের রায় 26,000 চাকরির যে প্যানেল, সেই প্যানেল বাতিল,
তার 1 মাসের মাথায় গিয়ে রিভিউ পিটিশনের জন্য আবেদন করেছে রাজ্যের পক্ষ থেকে। মানে এটাকে প্রকৃতপক্ষে হচ্ছে কি আইওয়াশ আর কি, যে দেখো তোমাদের জন্য কিন্তু আমি সুপ্রিম কোর্টে গেছি, লড়ছি, তোমাদের জন্য লড়ছি, সুপ্রিম কোর্টে যাচ্ছি, লড়ছি, সুতরাং তোমাদের জন্য লড়ে এসেছি। আমার প্রশ্ন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে অযোগ্যদের কাছে 12% সুদে টাকাটা ফেরত নিচ্ছেন না কেন? আপনি কিভাবে নেতাজি ইন্ডোরে বলেন যে আমি অযোগ্যদের পাশে আছি, একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে কিভাবে এই কথাটা আপনি বলতে পারেন? পশ্চিমবঙ্গের মান সম্মান একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। ভারতবর্ষের সমস্ত রাজ্যে আর পশ্চিমবঙ্গের মানুষরা যেতে পারবে না, কারণ মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের রায় মানেন না, তিনি বলছেন আমি অযোগ্যদের পাশে আছি, তোমাদের কারোর চাকরি যাবে না। আশ্চর্য ব্যাপার। আপনারা তাদের চাকরি দিয়ে, আপনারা তাদের পরীক্ষা নিয়েছেন, রেজাল্ট বার করেছেন, তাদের স্কুলে পাঠিয়েছেন, আর আবার আপনারা বলছেন যে এর ভিতরে এতজন অযোগ্য। তাহলে আপনারা নিজেরাই তো বলছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রীর, শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো যোগসাজশ নেই, যে যার মতো কথা বলছে আর কি। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাতে আমার চরম প্রতিবাদ, যে আপনি কেন অযোগ্যদের বললেন আমি তোমাদের পাশে আছি? কোন নিয়মে আপনি তাদের পাশে থাকেন? আপনি কি সংবিধান মানেন না দেশের? যে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর সংযত হওয়া উচিত, কারণ তারা শিক্ষক এবং আপনি একজন মুখ্যমন্ত্রী। স্যার একেবারেই এই 26,000 প্যানেল বাতিলের পর আমরা যেমনটা দেখতে পাচ্ছি 32,000, অর্থাৎ প্রাইমারি যে মামলা, সেই মামলায় বিচারপতি তিনি একেবারে প্রশ্ন তুলেছিলেন যে অ্যাপটিটিউড পরীক্ষা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা। শুনুন, এটা সবাই তো অ্যাপটিটিউড টেস্ট বা এই সম্বন্ধে বলতে পারেন না, তাদেরকে সম্মান রেখে বলছি। আপনার দর্শকদের উদ্দেশ্যে বলছি, যেহেতু এর সঙ্গে আমার অনেক দিন সম্পর্ক, বামফ্রন্টের সময় থেকে আমি আছি। অ্যাপটিটিউড টেস্ট কি? অ্যাপটিটিউড টেস্টের থেকে নিজের সাবজেক্টের প্রতি ক্ষমতা, দক্ষতা দেখাতে হবে। এবং আমার লিখিত পরীক্ষা, আমার জ্ঞানের বহর জানা হয়ে গেছে। এইবারে আমার বিষয়ের প্রতি আমার কতটা দক্ষতা আছে এবং শ্রেণীকক্ষে আমি কতটা সুন্দর পড়াতে পারবো, তার উপরে অহরহ প্রশ্ন। সুতরাং এর দুটো ভাগ আছে, একটা হলো ডেমনস্ট্রেশন, মানে সামনে ছাত্রছাত্রী বসে থাকবে, সেখানে টিচিং দেওয়া, আর 2 নম্বর হচ্ছে কমিউনিকেশন, ছাত্রছাত্রীর মধ্যে কেমন সম্পর্ক আছে আপনার। তাহলে টিচিং অ্যাপটিটিউড মোট পরীক্ষার্থী ছিল 42,000, মোট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 42,949, তার ভিতরে 32,000 কেন, 42,949-এর এই 12,949 তাদের ডিএলএড কোর্স কমপ্লিট করা ছিল। সুতরাং তারা টিচিং অ্যাপটিটিউড তাদের লাগে না, অ্যাপটিটিউড লাগবেই না, কারণ তারা প্র্যাকটিস টিচিং দিয়েছে স্কুলে। তাহলে এই 32,000 তো কোনোভাবেই দেয়নি। এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা ইন্টারভিউ ছিল তাদের সবাইকে ডেকেছিলেন, বলুন তো আপনারা অ্যাপটিটিউডটা নিয়েছিলেন, অর্থাৎ ডেমনস্ট্রেশন নিয়েছে, বোর্ড ওয়ার্ক করেছিলেন? তারা বলেছে না। তাহলে কি করে হয়? এবং 32,000 যাওয়ার পিছনে শুধু এটা কারণ নয়, আরেকটা কারণ আমি আপনাকে বলছি, যে কেস উঠেছে, একজন সে পরীক্ষা দেয়নি, ঠিক আছে, পরীক্ষা দেয়নি প্রাইমারি, সে 2014 পরীক্ষা দেয়নি, সে তারপরে দেখলো সে একটা স্কুলে চাকরি পেয়েছে। তার পাশের জন সেটা জানতে পেরে সেই স্কুলে একটা আরটিআই করলো, আরটিআই করে বলে দিল এই দিনে চাকরি পেয়েছে। আর এদিকে ওই ছেলেটা সে প্রাইমারি শিক্ষা পর্ষদের কাছে আবার আরটিআই করলো যে এই নামে কেউ কি পরীক্ষা দিয়েছে, বলল না, এ পরীক্ষা দেয়নি। ভাবুন, এরকম 127টা আছে। সুতরাং এই যে 26,572 জন, এদের তবু কিছু একটা ডকুমেন্ট ছিল, কিন্তু এদের কোনো ডকুমেন্টস নেই, এদের ওএমআর শিট নেই যে কে কত পেয়েছে। অর্থাৎ আমি একাডেমিকে কত, ইন্টারভিউ 150/5 তার মধ্যে কত, এই ইন্টারভিউ বলছি মানে টেটে 150/5 তার মধ্যে কত, এবং ইন্টারভিউয়ে যে 10 তার ভিতরে কত, কোনো ভাগ করে দেয়নি, আর দিতেও পারবে না। সুতরাং যারা যোগ্য চাকরিজীবী, যোগ্যতার সঙ্গে পেয়েছে, তাদের চাকরি থাকুক চাই, কিন্তু প্রমাণটা তো শিক্ষা দপ্তরকে দিতে হবে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে প্রমাণ, সে প্রমাণ দিতে পারবে না।
স্যার একেবারে শেষ প্রশ্ন, আমরা যেমনটা দেখছি এই যে 26,000-এর প্যানেল বাতিল, এবার যদি এই 32,000 অর্থাৎ প্রাইমারি প্যানেলও বাতিল হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি দেখুন শিক্ষা জগতেরই লোক, কি বলবেন? দেখুন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো এইটাই চাচ্ছেন, শিক্ষা ফিক্ষা সব তুলে দাও, ইংলিশ মিডিয়াম স্কুল সব জায়গায় হোক। তার প্রমাণটা আপনি দেখুন, আজকের বিগত বছর ধরে কলকাতায় যারা কলকাতায় ছাত্রছাত্রীরা তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করে, এখন সব গ্রামের ছেলেমেয়েরা তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করছে। কারণ কি জানেন? কলকাতায় সঠিক সঠিক হচ্ছে অভিভাবক যারা তাদের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে। প্রকৃত ব্রেন যাদের, মেধা যাদের, তাদেরকে এই বাংলা মিডিয়াম স্কুল থেকে সরিয়ে নিয়ে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে। তার ফলে গ্রামের ছেলেমেয়েরা তারাও মেধা, কিন্তু এই জন্যেই তারা সেখানে ভালোভাবে পড়াশোনা করছে, মাস্টারমশাই স্কুলে ভালো করে পড়াচ্ছেন, সেই জন্য তারা পারছে। সুতরাং এই সরকার চাচ্ছেন শিক্ষা ব্যবস্থাটা পুরো আমি তুলে দেবো, কোনো অসুবিধা নেই। দেখুন, গরম পড়েনি তবু গরমের ছুটি দিয়ে দিল, আবার এক্সটেনশন করেছে। তার মানে যতটা দিন পারা যায় যে আমার স্কুলের পড়াশোনা লটে উঠুক, আমি এই দান ধ্যান এইগুলোই করেই চালানো যেতে পারে। কারণ লক্ষ্য হচ্ছে 2026, মিশন 2026। 2026টা যে কোনো প্রকারে জিতে যদি যাই তাহলে আর আমাকে কেউ কিছু বলবে না।